বন্ধুরা, ওলি সরকার ভেবেছিল কাঠমান্ডুর রাস্তায় এই প্রতিবাদটা শুধু সোশ্যাল মিডিয়া ব্যান নিয়ে। কয়েকজন তরুণ একটু আওয়াজ তুলবে, পুলিশ লাঠি দেখালে সব থেমে যাবে। কিন্তু সেটাই ছিল সবচেয়ে বড় ভুল। কারণ দমন পীড়নের মাত্রা এতটাই বেড়ে গেল যে মাত্র 24 ঘন্টার মধ্যে বদলে গেল নেপালের পুরো গল্প। মানুষ বুঝিয়ে দিল এটা শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে নয়, আসল রাগ জমে আছে দুর্নীতি, নেপোটিজম আর ভাঙা অর্থনীতির উপর। আর যখন পুলিশের গুলিতে 19 থেকে 20 জন তরুণ প্রাণ হারালো, তখন চারিদিকে আগুন ছড়িয়ে পড়ল। আর এবার শুধু রাস্তা নয়, সরাসরি শাসকদের বাড়িতে। আজ কাঠমান্ডুর আকাশে হেলিকপ্টার উঠছে, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, আর সাধারণ মানুষ দাঁড়িয়ে গেছে যুব সমাজের পাশে। এবার শুধু কোনো মন্ত্রী নয়, স্পষ্ট দাবি উঠছে প্রধানমন্ত্রী ওলিকে যেতে হবে। আর শুধু ওলি নয়, গত 30 বছর ধরে যারা নেপালের রাজনীতি দখল করে রেখেছে, ওলি, প্রচণ্ড আর দেউবা, তাদের বিদায়ও চাইছে মানুষ। কারণ এদের কারণেই নেপালের রাজনীতি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। রাজতন্ত্র শেষ হয়ে নতুন সংবিধান চালু হয়েছে 10 বছর আগে, কিন্তু সাধারণ মানুষের জীবনে কোনো পরিবর্তন আসেনি। সরকারি চাকরি নেই, অর্থনীতি থমকে গেছে, প্রতি বছর হাজার হাজার তরুণ কাজের খোঁজে দেশ ছাড়ে, আর পাচ্ছে শুধু সামান্য মজুরির কাজ। অথচ শাসক শ্রেণী দুর্নীতিতে ডুবে আছে, রাজা মহারাজার মতো বিলাসবহুল জীবনে মগ্ন, যা সাধারণ মানুষের কষ্ট থেকে একেবারে দূরে। এমন পরিস্থিতিতে ভেঙে গেছে সব বিশ্বাস। বিরোধী দল ব্যর্থ, আদালত ব্যর্থ, মিডিয়া ব্যর্থ। তখনই মানুষ সত্য খুঁজে পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিকটক আর রিলসে ছড়িয়ে পড়ছে দুর্নীতিবাজ নেতাদের বিলাসবহুল জীবনের ছবি। আর সেখান থেকেই উঠে আসছে হ্যাশট্যাগ, সেখান থেকে ছড়িয়ে পড়ছে আন্দোলনের আগুন। এখন প্রশ্ন, এই আগুন কি কেবল শুরু? নেপাল কি সত্যি নতুন সূচনার পথে যাচ্ছে, নাকি শ্রীলঙ্কার বাংলাদেশের মতো আরও অস্থিরতার দিকে এগোচ্ছে? নেপালের তরুণরা প্রশ্ন তুলছে, যাদের সবাই নেপো কিডস বলে ডাকছে। ইনস্টাগ্রাম আর টিকটকে তাদের ইম্পোর্টেড গাড়ি, বিদেশ ভ্রমণ, এইসব বিলাসবহুল জীবনযাপনের টাকা আসছে কোথা থেকে? রাজনীতিবিদদের অহংকার, দুর্নীতি আর তাদের সন্তানদের শো-অফের পেছনে জমে উঠেছিল গভীর অসন্তোষ। কয়েক সপ্তাহ ধরে এই রাগ ছড়িয়েছিল অনলাইনে, কিন্তু সেটা তখনও সীমাবদ্ধ ছিল সোশ্যাল মিডিয়ার পর্দায়। কিন্তু তারপর এলো সেই সিদ্ধান্ত যা সব কিছু উল্টে দিল। 4 সেপ্টেম্বর নেপাল সরকার ঘোষণা করলেন ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, এক্স, ইউটিউব সহ একের পর এক প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে। সরকারের দাবি, এই কোম্পানিগুলো সরকারি নির্দেশ মানছে না, তাই দেশের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি সত্যি দেশের নিরাপত্তা, নাকি নেতাদের নিজেদের নিরাপত্তা? সরকারের কথায় উদ্দেশ্য হলো অনলাইন হেড, মিথ্যা খবর, সাইবার ক্রাইম আর ভুল তথ্য বন্ধ করা। কিন্তু বাস্তবে তার উদ্দেশ্য ছিল একটাই, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নিজেদের দুর্নীতি, বিলাসিতা আর ভণ্ডামির সব তথ্য বন্ধ করা। কারণ প্রতিটি সরকারই এই ক্ষমতা চায়, একটা সিগন্যাল দিয়ে যে কোনো পোস্ট মুছে ফেলার ক্ষমতা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান যেমনটা হয়, নেপালও সেই পথে হাঁটতে চাইল। এখন ঘটনা হলো, এক সময় নেপালের সুপ্রিম কোর্ট অবজ্ঞার মামলার শুনানিতে সরকারকে নির্দেশ দিয়েছিল, কোনো সোশ্যাল মিডিয়া কোম্পানি যদি সরকারি নথিভুক্ত না হয়, তবে তারা নেপালে কাজ করতে পারবে না। সেই রায়কে অজুহাত বানিয়ে সরকার আলটিমেটাম দিল, মাত্র 7 দিনের মধ্যে প্রতিটি কোম্পানিকে নেপালে রেজিস্টার্ড হতে হবে, একটি অফিস খুলতে হবে, আর অভিযোগ মোকাবেলার অফিসার নিয়োগ দিতে হবে, না হলেই ব্যান। কিন্তু আমেরিকার বড় টেক কোম্পানিগুলো এই নির্দেশ মানেনি, আর সেই সুযোগ নিয়ে নেপাল সরকার আঘাত করল। একসাথে 26টি সোশ্যাল মিডিয়া সাইট ব্লক করে দিল। সমস্যা হলো, নেপালের মানুষ বছরের পর বছর ধরে রাজনীতির সিস্টেমের হতাশ, আর তাদের একমাত্র অবলম্বন ছিল সোশ্যাল মিডিয়া, যেখানে তারা নিজেদের মতামত জানাতে পারত, ব্যবসা চালাতে পারত, বিশেষ করে পর্যটন খাতে তাদের প্রচার করতে পারত, বিজ্ঞাপন দিয়ে গ্রাহক টানতে পারত। আর সেই মাধ্যমটাই এবার ছিনিয়ে নিল সরকার। এবার মানুষ সেটা মানতে পারল না। রাগ জমে থাকা আগুন ছড়িয়ে পড়ল রাস্তায়, আর সেখান থেকেই শুরু হলো সেই বিস্ফোরণ যা গোটা নেপালকে কাঁপিয়ে দিল। সরকারের এই পুরো নিষেধাজ্ঞা শুধু স্বাধীনতা আর মত প্রকাশ কেড়ে নেয়নি, একসাথে অনেকের জীবিকাও ক্ষতিগ্রস্ত করেছিল।
তাই অসন্তোষ জমাট বাঁধা স্বাভাবিক। নিষেধাজ্ঞার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। নেপালের তরুণরা বুঝতে পারল এটা শুধু সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ নয়, বরং অলির দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে মত প্রকাশ দমন করার চেষ্টা। এই পরিস্থিতিতে সামনে এলো হামি নেপাল নামে একটি সংগঠন। এটি একটি এনজিও, যার প্রতিষ্ঠাতা 36 বছর বয়সী সুদান গুরুং। আগে সে মানবিক সাহায্যে কাজ করত, কিন্তু এবার সে ডিসকর্ডের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে আলোচনার মাধ্যমে আন্দোলন গঠন করল। সোমবার 8ই সেপ্টেম্বর কাঠমান্ডুতে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চাওয়া হলো। সংগঠনটি ব্যানার পোস্টার বিলি করল যাতে সবাই শান্তিপূর্ণ থাকতে পারে। পোস্টারগুলোতে বলা হয়েছিল জল, বই, ব্যাগ, কলেজের জিনিসপত্র নিয়ে আসতে। প্রথমে প্রতিবাদের ডাক কিছু নির্বাচিত সোশ্যাল মিডিয়ায় ছড়ায়, যেমন টিকটক, যেটা পুরোপুরি বন্ধ ছিল না। ধীরে ধীরে আরও মানুষ জানতে পারে এবং যোগ দিতে শুরু করে। রাজনৈতিক দল এবং তাদের যুব সংগঠনকে বিশেষভাবে বলা হয়েছিল আন্দোলন থেকে দূরে থাকো, কারণ শুরু থেকেই প্রতিবাদ সোশ্যাল মিডিয়া নিষেধের চেয়ে অনেক বড় হয়ে উঠেছিল। তখন এটি হয়ে ওঠে সব দলকে একত্রিত করে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। 8ই সেপ্টেম্বর সকালে হাজারো মানুষ জমায়েত হয় কাঠমান্ডু এবং চিতওয়ানের রাস্তায়। সবচেয়ে বড় জমায়েত হয় কাঠমান্ডুতে। সকাল 9টার দিকে ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করছে। সকাল 10টা 30 পর্যন্ত সব নিয়ন্ত্রণে ছিল, কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যায়। প্রতিবাদীরা বলছে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু পুলিশ গুলি চালায়। অন্যদিকে সরকার বলছে এ মিছিলে কিছু অসামাজিক মানুষ আগুন ধরায়, হামলা চালায়, তাই পুলিশকে বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়। বন্ধুরা, এর পরের দৃশ্য খুব কঠিন। মোবাইল ফুটেজে দেখায় মানুষ দিশেহারা, কেউ সংসদের গেট ভেঙে ঢুকে পড়ছে, কেউ নিরাপত্তা কর্মীদের ধাক্কা দিচ্ছে, কেউ পালিয়ে যায়। এক মুহূর্তে শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে। কিন্তু এই বিশৃঙ্খলা থামার আগ পর্যন্ত নিশ্চিতভাবে 19 জন নিহত হয়েছিল আর 400-র বেশি মানুষ আহত হয়েছিলেন। অনেকেই গুরুতর আহত। কিছু মানুষকে লক্ষ্য করে মাথা বা বুকে গুলি চালানো হয়েছিল, যা স্পষ্টভাবে মানবাধিকার আইনের বিরুদ্ধ। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো মাত্র 12 বছর বয়সী এক ছেলেকে পুলিশি নির্যাতনের শিকার হতে হয়। এই বর্বরতার খবর যখন ছড়িয়ে পড়ে, এই প্রতিবাদ এক অন্য রূপ নেয়। তখন আর সোশ্যাল মিডিয়া ব্যান, দুর্নীতি বা নেপোটিজমের কথা ছিল না। সবাই সরাসরি প্রধানমন্ত্রী ওলি এবং তার গৃহমন্ত্রীকে নিয়ে রেগে যায়। একদিকে 19 জনের প্রাণ চলে গেছে, এটা কখনো মাপ করা যায় না। মৃত্যুর সংখ্যা 2006 সালের প্রতিবাদের থেকেও বেশি। তখনকার প্রতিবাদে তখনকার রাজা জ্ঞানেন্দ্রকে পদত্যাগ করতে হয়েছিল। এটি ছিল নেপালের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু 8ই সেপ্টেম্বরের ঘটনা নেপালের ইতিহাসে কালো দিন হিসেবে রেকর্ড হয়ে থাকবে। গৃহমন্ত্রী রাতের মধ্যেই পদত্যাগপত্র জমা দেন। সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। নেপালের ইতিহাসে অনেক প্রতিবাদের সাক্ষী থেকেছে, কিন্তু কখনো রাষ্ট্র একদিনে এত আঘাত দেয়নি। একদিনে 19 জনের বেশি মানুষ মারা যায়নি। এটি নেপালের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। রাগ এবং হতাশার মধ্যেই মতামত ভাগ হয়ে যায়। কেউ বলল প্রতিবাদ আরও জোরদার করতে হবে, কেউ বলল মানসিকভাবে অনেকেই ভেঙে পড়েছে, তাই শান্তভাবে কথা বলা উচিত। কিন্তু তখন অনেক তরুণ হয়তো আর কোনো কথা শোনার মধ্যেই ছিল না। সন্ধ্যার মধ্যে গৃহমন্ত্রী পদত্যাগ করেন। সরকার একটি তদন্ত কমিটি গঠন করল, যারা ঘটনা তদন্ত করবে। রাতেই প্রধানমন্ত্রী ওলি জানান, প্রতিবাদীদের বিরুদ্ধে নয়, কিছু দুষ্ট মানুষ ঢুকে পড়েছিল, যাদের কারণে ঘটনা হিংসাত্মক হয়েছে, তাই পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে। তারা বলেন এটি জেন জেডের বিরুদ্ধে নয়, এটা একটি ভুল বোঝাবুঝি। কিন্তু এই সব কথায় কোনো কাজ হয়নি। সবাই জানে গুলি চালানো হয়েছে তরুণদের জন্য নয়, বরং সরকারের ভুল এবং প্রস্তুতির অভাবের কারণে। সরকার জানতো প্রতিবাদের আগেই, কিন্তু যথাযথ ব্যবস্থা নেয়নি, তাই ডুকপুকুদের দোষারোপ কোনো ফল দেয়নি। গুলি চালানো হয়েছে, তরুণরা মারা গেছে এবং সেই রাগের প্রতিফলন প্রকাশ পেয়েছে। সকালের আলো উঠতেই প্রতিবাদীদের দাবি স্পষ্ট হয়ে যায়। প্রধান দাবি প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ, কারণ তাকে নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করা হচ্ছে না। পাশাপাশি দেশের পুরো রাজনৈতিক এলিটরা, যারা বারবার ক্ষমতায় আসে,
এবং বংশ পরিকল্পনায় রাজনৈতিক শাসন করে, তাদের নিয়েও প্রশ্ন ওঠে। সবাইকে তাদের চেয়ার ছাড়তে হবে, এটাই দাবি। মানুষ চাইছে স্বাধীন, স্বচ্ছ এবং নিরপেক্ষ নজরদারি প্রতিষ্ঠান, যা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অন্যায়ের জন্য জবাবদিহি নিশ্চিত করবে। মঙ্গলবারও প্রচুর মানুষ প্রতিবাদে জমায়েত হয়েছিল। অলি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কারফিউ ভাবছিল, কিন্তু তখনই জন আন্দোলন শুরু হয়ে যায়। মানুষ মিছিল শুরু করে, বিক্ষোভ আর প্রতিবাদ ছড়িয়ে পড়ে। সরকার অনেক দেরি করেছিল, কারফিউ দিয়ে মানুষকে থামানো যাবে না। এর মধ্যে আরেক মন্ত্রিসভার সদস্য রামনাথ অধিকারী পদত্যাগ করেন। কিন্তু সবচেয়ে বেশি রাগ হচ্ছিল প্রধানমন্ত্রী অলির উপর। এরপর ক্যাবিনেট মেম্বারদের বাড়ি লক্ষ্য করে এবং নেপালের যোগাযোগ মন্ত্রীর বাড়িতে আগুন লাগে। অর্থমন্ত্রীর বাড়িও আগুনে পুড়ে যায়। প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতির বাড়িও রেহাই পায়নি। এরপর ভাইরাল হয় সেই ছবিগুলো। রাজনীতিবিদরা হেলিকপ্টার ধরে ক্যাম্প এলাকায় পালানোর চেষ্টা করে নিজেরাই বাঁচার জন্য। দুপুরে আমরা দুঃখজনক দৃশ্য দেখি, নেপালের সংসদ ভবন আগুনে পুড়ছে। গোটা প্রেস একজোট হয়ে প্রশ্ন করছে, নেপাল কি তবে বাংলাদেশের পথে যাচ্ছে? ফল যাই হোক, এই 24 ঘন্টায় দেখা হতাশা ছিল কয়েক বছর ধরে জমে থাকা রাগের ফল। প্রতিটি দেশের পরিস্থিতি আলাদা, আর নেপালের কাহিনীও আলাদা। অলি সরকার ভুল স্বীকার করে, পদক্ষেপ নেয়, বদলাতে শুরু করে পরিস্থিতি। মন্ত্রীরা পদত্যাগ করেন। কেউ জেনজেট প্রতিবাদকারীদের সিআইএ বা সন্ত্রাসী বলেই তাদের বদনাম করার চেষ্টা করেনি। স্পষ্ট হয়ে যায় নেপালের অলি সরকার শেখ হাসিনা সরকারের ভুল থেকে কিছু শিখেছে। প্রধানমন্ত্রী অলি ঘোষণা করেন তিনি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সমাধানের জন্য পদত্যাগ করছেন, কারণ তার মতে এটি হোক নেপাল বা বিশ্বের যে কোনো দেশ শান্তিপূর্ণ স্থাপন করার একমাত্র উপায়। বন্ধুরা, এই ঘটনা থেকে একটা বিষয়ের সাথে সবাই একমত হবেন যে যদি তুমি নতুন প্রজন্মের স্বপ্নগুলোকে থামিয়ে দাও, তাহলে নতুন প্রজন্ম বিদ্রোহ করবে আর সিস্টেম আরো কঠোর হয়ে যাবে। নেপালের কাছে এখন এক বিরল সুযোগ আছে, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কাছ থেকে শেখার, একটু বোঝাপড়া এবং একটু সমঝোতা করার। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে নেপাল যদি নিজেকে সঠিক পথে ফেরায়, তাহলে অনেক বড় বিপর্যয় এড়ানো সম্ভব। বিশেষজ্ঞরা বলবে বিদেশি শক্তি কিভাবে জড়িত, কিন্তু সত্য হলো যখন রাজনীতিবিদরা দেশ বিক্রি করবে এবং নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করবে, তখন আর কোনো বিদেশি শক্তির দরকার পড়বে না। আমাদের দেশের মানুষের দৃষ্টিকোণ থেকে বলা যায় আমরা নেপালের মানুষের পাশে আছি। তবে প্রতিবাদের পর সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করেছেন। এখন সময় এসেছে দুর্নীতি, ঘুষখুরি এবং ক্ষমতার অপব্যবহার উচ্ছেদ করার। বন্ধুরা, নেপাল শীঘ্রই তার জাতীয় দিবস উদযাপন করতে যাচ্ছে 19শে সেপ্টেম্বর। এই দিনেই 10 বছর আগে নেপাল নতুন সংবিধান গ্রহণ করেছিল। তখন নেপাল একটি সাংবিধানিক রাজত্ব থেকে ফেডারেল সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়েছিল। কিন্তু আজ প্রশ্ন উঠছে, গত 10 বছরে সেই স্বপ্নগুলো কতটা পূরণ হয়েছে? দুর্নীতি, রাজনীতি আর যুব সমাজের হতাশা নেপালের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে সাম্প্রতিক আন্দোলনগুলো সামনে আসছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সামনে আসছে, এটি কি সত্যি শুধু ছাত্র আন্দোলন, শুধুই যুব সমাজের ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে আরও কিছু শক্তি কাজ করছে? যেভাবে ক্ষয়ক্ষতি বাড়ছে, সংঘর্ষ তীব্র হচ্ছে, তাতে অনেকেই ভাবছেন বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মতো কি এখানে বাইরের প্রভাব ঢুকে পড়েছে? এই প্রশ্নগুলো আজ নেপালের প্রতিটি নাগরিকের মনে ঘুরছে। যদি রাজনৈতিক দলগুলো নিজেদের ভুল স্বীকার করে এবং স্বচ্ছ তদন্তকে অনুমোদন দেয়, তবে নেপালের সামনে এখনো আছে একটি ঐতিহাসিক সুযোগ। সহিংসতা ছাড়াই, রক্তপাত ছাড়াই পরিবর্তনের পথ তৈরি করার সুযোগ। শেষ পর্যন্ত সব নির্ভর করছে নেপালের রাজনীতিবিদদের উপর। তারা কি নিজেদের স্বার্থ ত্যাগ করে পরের প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেবেন, নাকি আবারও ক্ষমতার লোভে দেশকে গভীর সংকটে ফেলে দেবেন? বন্ধুরা, আমাদের এখানে কাজ একটাই, নিরপেক্ষ থেকে সত্যিটা তুলে ধরা এবং সচেতনতা বাড়ানো। কারণ পরিবর্তন তখনই আসে
যখন একটি দেশের তরুণ প্রজন্মকে সম্মান দেওয়া হয়। নেপালের জন্য আমাদের শুভকামনা রইল। আশা করছি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।